হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা আলোচনা করব ডিএলএড পার্ট 2 সেশন 2023-25 নিয়ে। আজকে আমরা পার্ট 2 এর সাবজেক্ট কন্টেম্পোরারি স্টাডিজ নিয়ে আলোচনা করব, যার কোড হচ্ছে CC02। আজকে আমরা চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা। এর আগে আমরা CC02 নিয়ে অলরেডি আলোচনা করে নিয়েছি, সেই ভিডিওটা অবশ্যই চ্যানেল থেকে তোমরা দেখে নেবে। এখানে আমরা আজকে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন রয়েছে, ম্যাগনা কার্টা বলতে কী বোঝো? কি বলছে উত্তরে, 1854 খ্রিস্টাব্দে চার্লস উডের কর্তৃক প্রস্তাবিত উডের ডিসপ্যাচ ভারতের শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে যে বিরাট পদক্ষেপ, সে সম্পর্কে কোনো সন্দেহ ছিল না। ঐতিহাসিক জেমস এই দলিলকে ভারতের জন্য ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা বলে অভিহিত করেছেন। ম্যাগনা কার্টা ছিল ইংল্যান্ডের জনগণের অধিকারপত্র। কি 1215 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা জনের নিকট ইংরেজরা স্বাধিকার বিষয়ক এক সনদপত্র আদায় করেন। সেই অনুযায়ী ভারতীয়দের কাছে উডের ডিসপ্যাচ ভারতের শিক্ষার অগ্রগতির একটি বিরাট পদক্ষেপ। সেই জন্যে উডের ডিসপ্যাচকেই ভারতের জন্য ম্যাগনা কার্টা বলা হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা আন্দোলন বলতে কী বোঝো? 19বিংশ শতকের শেষের দিকে ভারতের জাতীয়তাবাদ উন্মেষের সঙ্গে সঙ্গে ভারতের জাতীয় সংস্কৃতি ঐতিহ্যের সঙ্গে সম্পর্কহীন ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা অর্থাৎ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। তাকেই জাতীয় শিক্ষা আন্দোলন বলা হয়। 19বিংশ শতকে আমাদের দেশ জুড়ে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে এবং ফলে তাদের নিজেদের সংস্কৃতি, সাহিত্য, ঐতিহ্য সম্পর্কে তাদের একটি মূল্যবোধ গড়ে ওঠে। সেই জন্য তারা বুঝতে সমর্থ হয় যে ঔপনিবেশিক শিক্ষা আমাদের ভারতীয়দের ওপর একটা দাসত্বের নামান্তর। এই জন্যে ভারতীয়রা নিজেদের শিক্ষা সংস্কৃতি সম্পর্কে আরও বেশি সংগঠিত হয় এবং নিজস্ব শিক্ষা ব্যবস্থা প্রচলনের জন্য প্রচেষ্টা করে। সেইখানে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা বাধা হয়ে দাঁড়ায় এবং এই জন্য ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধাচরণ করতে শুরু করে এবং ঘটনায় জাতীয় শিক্ষা আন্দোলন হিসেবে আমাদের কাছে পরিচিত হয়েছে। 3 নম্বর প্রশ্ন, ইংরেজ প্রবর্তিত ভারতের শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? ইংরেজ প্রবর্তিত ভারতীয় শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি ছিল প্রাথমিক শিক্ষার চূড়ান্ত অবহেলা, মাধ্যমিক ও উচ্চশিক্ষার প্রতি অপেক্ষাকৃত গুরুত্ব প্রদান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় ব্রিটিশ শাসক গোষ্ঠীর ভাষা এবং ইংরেজির প্রতি দক্ষতা অর্জনের প্রতি বিশেষ গুরুত্ব দান, ইংরেজি সাহিত্য এবং ইংল্যান্ডের ইতিহাস ভূগোল বিষয়ে জ্ঞান সঞ্চালনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ব্রিটিশ শাসনের প্রতি আগ্রহ সৃষ্টি, এবং 5 নম্বর, এমন ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলন ছিল যার মধ্যে দিয়ে ভারতীয়দের মধ্যে ইংরেজ শাসনের প্রতি আনুগত্য সৃষ্টি হতে বাধ্য। আসলে ইংরেজরা চেয়েছিল চিরকাল ভারতবর্ষকে, ভারতীয় মানুষদেরকে নিজেদের অধীন করে রেখে দিতে, এতে তাদের ওই আখেরে লাভ। সেই জন্যে তারা তাদের সাহিত্য, ইতিহাস, ভূগোল ইত্যাদি পড়ানোর প্রচেষ্টা করতো, যাতে তাদের মধ্যে ব্রিটিশ শাসনের প্রতি বা ব্রিটিশ শাসকদের নিয়ে মানুষ ধন্য করতে থাকে। এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা ভাষার একমাত্র মাধ্যম হয়, তাহলে অধিকাংশ সাধারণ মানুষ এই শিক্ষা ব্যবস্থায় আগ্রহী হবে না। সেই জন্য তারা এই রকম একটা শিক্ষা ব্যবস্থা প্রচলন করে ভারতীয়দের নিজেদের অধীনের মধ্যে আটকে রাখার চেষ্টা করেছিল। 4 নম্বর কি বলছে, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার প্রধান 2টি ইতিবাচক প্রভাব উল্লেখ করো। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার প্রধান ইতিবাচক প্রভাব হলো প্রাথমিক শিক্ষা, মানে প্রাথমিক স্তর থেকে উচ্চতম স্তর পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের শিক্ষার প্রবেশাধিকার এনেছিল। নারী শিক্ষা এবং শিক্ষক শিক্ষণ, বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান করেছিল। মেধার ভিত্তিতে বৃত্তি প্রদানের ব্যবস্থা। আর হচ্ছে জনসাধারণের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতার প্রয়াস করা। এগুলো কিন্তু প্রথম পর্যায়ে ছিল না। প্রথম পর্যায়ে ঔপনিবেশিক শাসনের প্রথম পর্যায়ে আমরা এই চূড়ান্ত লক্ষ্যগুলো দেখতে পেয়েছিলাম, কিন্তু পরবর্তী পর্যায়ে যখন একদল ভারতীয় উচ্চশিক্ষিত ব্যক্তিবর্গ ভারতবাসীর মধ্যে শিক্ষার প্রসার ঘটানোর জন্য এগিয়ে আসে, তখন ইংরেজদের মধ্যে কিছু কিছু ব্যক্তিবর্গ এই শিক্ষার, ভারতীয়দের জন্য শিক্ষার, যাতে ভারতীয়রা যাতে সকলে শিক্ষার অধিকার পায়, সেই জন্য কিছু কিছু গুরুত্বপূর্ণ ইতিবাচক দিকগুলি নির্ণয় করেছিলেন এবং যেগুলি এখানে আমরা উল্লেখ করলাম। প্রাথমিক শিক্ষাক্ষেত্রে লর্ড কার্জনের অবদান কী ছিল? প্রাথমিক শিক্ষার প্রসারে লর্ড কার্জন কী ভূমিকা পালন করেছিলেন? এই দুটো প্রশ্ন প্রায় একই ধরনের এবং উত্তরে একই হবে। দেখা যাক কী আছে। উত্তর হচ্ছে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে লর্ড কার্জনের অবদান। 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাথমিক শিক্ষা প্রসারে লর্ড কার্জন উদার হস্তে আর্থিক সাহায্যের ব্যবস্থা করেছিলেন। 2 আঞ্চলিক স্বায়ত্তশাসনকে প্রাথমিক শিক্ষার ভার প্রদান করেছিলেন। 3 প্রাথমিক শিক্ষা প্রসারের উদ্দেশ্যে পাঠ্যক্রম পুনর্গঠন করেছিলেন। এবং 4 হচ্ছে মাতৃভাষাকে প্রাথমিক শিক্ষার মাধ্যম হিসাবে স্থান দেওয়া তার একটি গুরুত্বপূর্ণ অবদান ছিল। 6 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো বারবার এখানে বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেই জন্য আমি এখানে উল্লেখ করেছি। 6 নম্বর প্রশ্ন কি বলছি? 6 নম্বর প্রশ্নে বলছে শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ছিল, বা শ্রীরামপুর ত্রয়ী কারা, সেটা যদি বলে তাহলে এই একই উত্তর হবে। শ্রীরামপুরে দিনেমার কুঠিকে কেন্দ্র করে উইলিয়াম কেরি, যিনি একজন ধর্মপ্রচারক, উইলিয়াম ওয়ার্ড, যিনি একজন দক্ষ মুদ্রণ শিল্পী, এবং জসুয়া মার্সম্যান, একজন স্কুল শিক্ষক, এই 3 জন মিশনারি একত্রে ধর্ম ও শিক্ষা প্রচারে নিযুক্ত হয়েছিলেন। এই 3 জনকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। 7 নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় গ্রাম উচ্চশিক্ষা পরিষদ কবে কেন গঠিত হয়েছিল? উত্তর 1956 খ্রিস্টাব্দে গ্রামীণ উচ্চশিক্ষা বিষয়ে ভারত সরকারকে পরামর্শ দানের উদ্দেশ্যে জাতীয় গ্রাম উচ্চশিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল রুরাল
হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠান গ্রামীণ শিক্ষা উন্নয়নের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন, রাজস্থানের উদয়পুর, মহারাষ্ট্রের অমরাবতী সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য হতে 15টি প্রতিষ্ঠানকে গ্রাম শিক্ষা উন্নয়নের জন্য নির্বাচিত করেন, যা ইতিপূর্বে নিরক্ষরতা দূরীকরণ, গ্রামীণ কৃষি শিল্পের উন্নয়ন, গ্রামের মানুষের পেশাগত স্বনির্ভরতা সৃষ্টির জন্য নানা কর্মসূচি গ্রহণ করেছে। এই জন্যে জাতীয় গ্রাম উচ্চশিক্ষা পরিষদ গঠিত হয়েছিল। 8 নম্বর প্রশ্ন বলছে অপারেশন ব্ল্যাকবোর্ড কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বারংবার আসে এই প্রশ্নটা। কি বলছে? 1886 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষাকে উন্নততর করে তোলার জন্য একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়, সেটাকে অপারেশন ব্ল্যাকবোর্ড নামে পরিচিত। তার নামই দেওয়া হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড। 9 নম্বর প্রশ্নটিও অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কিত। অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কিত যে কোনো প্রশ্নকে স্টার মার্কস করে রাখবে, এটা বারংবার আসে। উত্তরে দেখে নিই। 9 নম্বর প্রশ্নটি বলছে যে অপারেশন ব্ল্যাকবোর্ডের দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলছে? অপারেশন ব্ল্যাকবোর্ডের প্রধান গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলি হলো: 1. বিদ্যালয়ের প্রয়োজনীয় উপাদানসমূহের পর্যাপ্ত যোগান এবং সঠিক ব্যবহার। বলতে হচ্ছে যে বিদ্যালয়ের স্কুল বাড়ি আবার বেঞ্চ, বই খাতা ইত্যাদি যেন সঠিকভাবে যোগান থাকে, জলের ব্যবস্থা, শৌচালয়ের ব্যবস্থা যেন সঠিক থাকে সেইভাবে, এবং প্রত্যেকটা জিনিসকে কীভাবে ব্যবহার করা হবে সেগুলোও যেন শিক্ষক শিক্ষিকারা ভালোভাবে বা বিদ্যালয় পরিচালনা সমিতি সঠিকভাবে লক্ষ্য করে, সেই দিকে নজর রাখতে হবে। 2 নম্বরে বলছে বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণের মাধ্যমে শিক্ষা প্রক্রিয়া পরিচালনার মাধ্যমে শিক্ষাকে আরও বেশি প্রাণবন্ত, আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করে তুলতে হবে কাদের কাছে? শিক্ষার্থীদের কাছে। অপারেশন ব্ল্যাকবোর্ড মূলত কি স্কুল ছুট আটকানোর জন্য করা হয়েছিল, যাতে এবং প্রাথমিক শিক্ষা প্রসারের জন্য করা হয়েছিল। তো 3 নম্বর কি বলছে? বিদ্যালয় ছুট বন্ধ করতে হবে। মানে ছাত্রীরা বিদ্যালয়ে বা শ্রেণীকক্ষে শিক্ষার পরিবর্তে তারা বাইরে গিয়ে কোনো একটা কাজে নিযুক্ত হয়ে যাচ্ছিল, বা পরিবার আস্থা বৈষম্য অনেক বেশি প্রাধান্য ছিল, সেই জন্য বাড়ির ছেলেকে স্কুলে পাঠালো, মেয়েকে স্কুলে পাঠাতো না, এইরকম নানা রকমের ঘটনা। 4 নম্বর হচ্ছে শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রাথমিকে যারা শিক্ষাদানটা করবে তারা যে এই যে শিক্ষাকে আকর্ষণীয় করবে, গ্রহণযোগ্য করে তুলবে, শিক্ষার্থীদের কাছে প্রাণবন্ত করে তুলবে, শিক্ষা উপকরণগুলি ব্যবহার করবে, কীভাবে করবে? শিক্ষক প্রশিক্ষণ যদি না থাকে তাহলে তারা জানবেই না। সেই জন্যে অপারেশন ব্ল্যাকবোর্ডের এই সমস্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলি ছিল। 10 নম্বর প্রশ্ন, আজকে আমাদের শেষ প্রশ্ন। জাতীয় শিক্ষানীতি 1986-তে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর অধিক গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছিল? উত্তরে বলছে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি 1986 অনুসারে প্রধানত গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো: 1. সকল 6 থেকে 14 বছর বয়সী ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষাকে আবশ্যক করতে হবে। 2. শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে হবে। 3. শিক্ষাকে কর্মভিত্তিক করে তুলতে হবে, এমন শিক্ষা দিতে হবে যাতে সে শিক্ষার্থী পরবর্তী জীবনে কাজে লাগাতে পারে। 4. পরিবেশ সচেতনতার জন্য শিক্ষার মধ্যে পরিবেশ বিষয়ক অন্তর্ভুক্ত করতে হবে। পরিবেশ শিক্ষার্থী যাতে আগামী ভবিষ্যতে পরিবেশের বন্ধু হয়ে ওঠে, সে যাতে জল নষ্ট না করে, সে যাতে পরিবেশের সুরক্ষার ব্যবস্থা করে, তার জন্য তাকে পরিবেশ বিষয়ক জ্ঞানও দিতে হবে। এই ছিল আজকে আমাদের 10টি প্রশ্ন। এই 10টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে। এই প্রত্যেকটা প্রশ্ন বারংবার আমাদের ফাইনাল পরীক্ষায় এসেছে, সেই জন্য আমি এখানে উল্লেখ করেছি। আজকে কন্টেম্পোরারি স্টাডিজের ফার্স্ট চ্যাপ্টারটা আমরা এখানে আলোচনা করলাম। এর পরের দিন আমরা অবশ্যই পেডাগজি অ্যাক্রস কারিকুলাম নিয়ে আলোচনা করব। এখানে অবশ্যই উল্লেখযোগ্য যে CC02 এর ভিডিও ফার্স্ট চ্যাপ্টারের 10টা প্রশ্ন, গুরুত্বপূর্ণ 10টা প্রশ্নের 2 নম্বরের 10টা প্রশ্ন আমরা এর আগের ভিডিওতে আপলোড করেছি, অবশ্যই তোমরা সেটা দেখবে।